নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন অডিও স্টোরি নিয়ে। আপনাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। 1950 সাল থেকে এই দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসছি। তাই আজ গল্পের মেলা আপনাদের জন্য প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিয়ে এসেছে একটি ভিন স্বাদের গোয়েন্দা গল্প, একটি খুদে গোয়েন্দার গোয়েন্দাগিরি। ছোট্ট মস্তিষ্কে কত বড় বড় ভাবনা চিন্তা থাকে, সেইটাই আজ আমরা এই গল্পের মাধ্যমে দেখতে পাব। আশা করি আপনাদের আমাদের আজকের এই নিবেদনটা ভালো লাগবে। এই গল্পটি আমরা নিয়েছি কামিনী প্রকাশালয় থেকে প্রকাশিত শতাব্দীর সেরা গোয়েন্দা গল্প এই বই থেকে। আমাদের আজকের গল্প সমরেশ বসুর লেখা হারানো বুদ্ধমূর্তি উদ্ধার। এই গল্পে যারা কণ্ঠ প্রদান করেছেন তারা হলেন সমগ্র মহিলা কণ্ঠে দুর্গা এবং সমগ্র পুরুষ কণ্ঠে দেবাঞ্জন। শুরু হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ নিবেদন, সমরেশ বসুর লেখা ছোট্ট গোয়েন্দা কাহিনী হারানো বুদ্ধমূর্তি উদ্ধার। গোগলের দার্জিলিং বেড়াতে যাওয়াটা নানা দিক থেকে মনে রাখার মতন। দার্জিলিং থেকে যাওয়া হয়েছিল কালিম্পং। সেখানে একটা তিব্বতী বৌদ্ধ মঠে তো সাংঘাতিক একটা খুনের ঘটনাই ঘটে গেছিল, তাও আবার গোগলের চোখের সামনে। এক লামা আরেক লামাকে পেছন থেকে ছুরি মেরেছিল। তারপর কালিম্পং থেকে আবার দার্জিলিংয়ে ফিরে আসা। তারপর নেমন্তন্ন না পেয়ে বেড়াবার ধুমটা ঠিক বেড়ে গেল। পাহাড়ে পাহাড়ে ঘুরে বাবা ও আমরা সবাই বেশ হাঁপিয়ে পড়লাম। বাবা হোটেলে ঢুকেই বললেন, আমি আর কোথাও বেড়াতে যাচ্ছি না, এবার চুপচাপ কটা দিন বিশ্রাম করবো বাবা। মায়েরও ঠিক সেই অবস্থা। গোগল বলল, তোমার জন্য তো ঘোড়া রয়েছেই, তুমি ঘোড়া চেপে বেড়াবে আর গায়ে ঘোড়ার গন্ধ নিয়ে ফিরে আসবে। কিন্তু মনে রেখো, ম্যালের সমাতল ছাড়া আর কোথাও যাবে না। কালিম্পং যাওয়ার আগে জলা পাহাড়ে ঘোড়া নিয়ে চলে গেছিলে, ওরকম কিচ্ছু করতে যেও না। কিন্তু বাবা মার আর বিশ্রাম করা হলো না। বাবার পরিচিত ভদ্রলোকের সংখ্যা এত যে প্রায় দিনই কারো না কারো বাড়িতে নেমন্তন্ন লেগেই রয়েছে। দার্জিলিংয়ে ছিলেন বাবার এক উকিল বন্ধু, নাম শচীন কুমার মৈত্র। তিনি কোর্ট থেকে ফেরার পথে বাবার সাথে হোটেলে প্রায় দিনই গল্প করতে আসতেন। অগত্যা তার বাড়িতেও একদিন নেমন্তন্ন হলো। গুগল মিস্টার মৈত্র থেকে আগেই জেনেছিল ওনার নাকি অদ্ভুত সব জিনিস সংগ্রহ করার এক প্রকার বাতিক আছে। সেই সমস্ত জিনিসের দাম যে খুব বেশি তা ঠিক নয়, অথচ দাম দিয়েও নাকি সেসব জিনিস এখন আর পাওয়া যাবে না। অতি দুর্লভ দুষ্প্রাপ্য সব জিনিস, যা মানুষের মনে এক প্রকার কৌতূহলের সৃষ্টি করে। গুগল কিন্তু জানতো যে এই সংগ্রহটাকে কিউরিও সংগ্রহ বলে। মিস্টার মিত্র ভারতবর্ষে যখনই যেখানে গেছেন সেইখান থেকে কিছু না কিছু সাথে করে সংরক্ষণ করে নিয়ে এসছেন।
তার মধ্যে রাজস্থানের আদিবাসী মেয়েরা গলায় যেই পাথরের মালা ব্যবহার করে তাও যেমন আছে, সিকিমের রাজপ্রাসাদের রাজার দেহরক্ষীর তলোয়ারও আছে। সেই তলোয়ারটা তিনি রাজার কাছ থেকে চেয়ে এনেছিলেন। রাজা নাকি তাকে সেটা খুশি হয়েই দান করেছিলেন। তাছাড়া দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এইসব জায়গাও নাকি নানা রকমের কিউরিওর সংগ্রহ হয়। মিস্টার মৈত্রের বাড়িতে যেই দিন গোগলেরা নেমন্তন্ন খেতে গেল, সেই দিন গোগল তার অদ্ভুত সব সংগ্রহগুলো দেখল। গোগলের এত উৎসাহ দেখে উনি নিজেই সব গোগলকে দেখালেন। চীন, জাপান, বার্মা, এশিয়ার নানা মুলুকের তামার ও রূপোর টাকা পয়সা তো ছিলই, যাকে বলে মুদ্রা। এমনকি প্রাগৈতিহাসিক যুগের মাটির মুদ্রাও তার কাছে ছিল। সোনা রূপোর ছোটখাটো জিনিসও তার কাছে কম ছিল না। ড্রাগন মুখ আংটি থেকে তিব্বতের নানা পাথরের জিনিস, বিচিত্র বিচিত্র সব পশুর নখ, লেজ, নানা দেশের পোশাক, টুপি, মহিলাদের ব্যবহারের জন্য অদ্ভুত অদ্ভুত সব ব্যাগ, তার সংগ্রহে কিছু আর বাকি নেই। এমনকি অদ্ভুত দেখতে সব নানান দেশি দোয়াত কলমও বাদ ছিল না। তার মধ্যে একটা জিনিস গোগলের খুব অদ্ভুত মনে হয়েছিল। মাত্র 1.5 ইঞ্চি লম্বা একটা বুদ্ধ মূর্তি, সেটা তামার তৈরি। কিন্তু বুদ্ধের গলার কাছ থেকে টান দিলেই মাথাটা খুলে যায়। মাথার ভেতর দিকে একটা চকচকে পাথর, অনেকটা কিন্তু হীরের মতন দেখতে। আর সেই হীরের গায়ে লাগানো আছে চকচকে সরু একটা সূচ। গোগল অবাক হয়ে জিজ্ঞাসা করল। গোগল একলা দেখছিল না, মিস্টার মৈত্রের বন্ধু এবং গোগলের বাবারও বিশেষ পরিচিত মিস্টার গাঙ্গুলিও দেখছিলেন। গোগলের কথা শুনে মিস্টার মৈত্র বললেন, আমাকে যে এই জিনিসটা দিয়েছিল সে একজন তিব্বতী রিফিউজি। এইটার জন্য সে আমার কাছ থেকে মাত্র 50 টাকা দাম নিয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এই সূচটা এইভাবে পাথরে গাঁথা কেন। জবাবে সে বলেছিল, আসলে বুদ্ধের শরীরের ভেতরের অংশে যে ফাঁপা জায়গাটা রয়েছে তার মধ্যে একরকম আঠার মতন বিষ থাকে। সূচটা সেই বিষের আঠায় গোজা থাকে। সূচটা মাত্র ইঞ্চিখানেক লম্বা বটে, কিন্তু ওইটা যদি কারুর গায়ে ফুটিয়ে দেওয়া হয় তিনি কয়েক মিনিটের মধ্যেই মারা যাবে। বাবা বলে উঠলেন, কি সাংঘাতিক! না ভাই মৈত্র, এরকম ভয়ানক ভয়ানক জিনিস তোমার কেনা উচিত হয়নি। এসব তো খুনিরা ব্যবহার করে। মিস্টার মৈত্র হেসে বললেন, ভয় নেই, ভয় নেই, এর মধ্যে এখন আর বিষ নেই। আমি কারোকে খুন করবার জন্য এটা কিনিনি, একটা রেয়ার কিউরিও হিসাবেই এটা কিনেছি। বুদ্ধ হলো অহিংসার প্রতীক, আর এই দেখো তার এই ছোট্ট একটা তামার মূর্তির ভেতরে কিরকম ভয়ঙ্কর একটা মরণাস্ত্র লুকিয়ে রয়েছে। কিন্তু ছোট্ট তামার মূর্তিটা কিন্তু খুবই সুন্দর, আমি সেই কারণেই কিনেছি। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। মিস্টার গাঙ্গুলি দরজার দিকে তাকালেন। মিস্টার মৈত্র গেলেন দরজা খুলতে। গুগল বাবার সাথে বাইরের ঘরে গেল। মিস্টার গাঙ্গুলি ওদের পিছন পিছন এলেন।
বাইরের দরজা খুলতেই দেখা গেল মিসেস গাঙ্গুলি তার দুই কন্যাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আসুন আসুন, মিস্টার গাঙ্গুলি বলছিল আপনাদের আসতে একটু দেরি হবে। মিসেস গাঙ্গুলি বললেন, হ্যাঁ, আমরা স্নান সেরে এলাম। মিস্টার গাঙ্গুলির তো শীত বেশি, উনি রোজ স্নান করেন না, আমরা আবার তা পারিনি। মিস্টার গাঙ্গুলি স্যুট পরে টাই বেঁধে এসেছিলেন। তিনি কেবল হাসলেন, কোনো কথা বললেন না। গোগল দেখলো মিস্টার গাঙ্গুলির মুখটা কেমন লাল লাল দেখাচ্ছে। তিনি রীতিমতন ঘামছেন বটে। যদি তার শীত করে তাহলে তিনি ঘামবেন কেন? গোগলের বিষয়টার ওপর খুব অবাক লাগলো। যাই হোক, দুপুরে খাওয়ার পর খানিকক্ষণ গল্পগুজব হলো। তারপর বিদায়ের পালা। গোগল বাবা মায়ের সাথে হোটেলে ফিরে এলো। মিস্টার গাঙ্গুলি স্ত্রীও গোগলদের সাথে ফিরতে চেয়েছিলেন, কারণ তাদের মেলে একটু বেরিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু মিস্টার গাঙ্গুলি ব্যস্তভাবে বললেন তাকে তাড়াতাড়ি নাকি ফিরতে হবে। এখন যদি সে পাহাড়ের ওপর দিকে ওঠে তাহলে ফিরতে দেরি হয়ে যাবে। মিস্টার গাঙ্গুলির বাড়ি মিস্টার মৈত্রের বাড়ি থেকে খানিকটা নিচে, প্রায় ওই বাজারের কাছাকাছি। তারা চলে গেলেন নিচের দিকে। গোগল বিকেলে মেলে বেশ কয়েক পাক ঘোড়ায় চেপে বেড়ালো। মা আর বাবা মেলের একটা বেঞ্চিতে বসেছিলেন। গোগল যখন ঘোড়া ছেড়ে ফিরে এলো, দেখলো মিস্টার মৈত্র বাবার পাশে বসে আছে। সকলেরই মুখ খুব গম্ভীর। সকলে কেমন একটা ভাবে গোগলের দিকে যেন তাকিয়েছিলেন। মিস্টার মৈত্র হেসে বললেন, কি গোগল, ঘোড়ায় খুব চড়া হলো বুঝি? গোগল কিছু বলবার আগে তার মা বলল, শোনো গুগল, তুমি কি মিস্টার মৈত্রর বাড়ি থেকে কিছু নিয়ে এসেছো? গোগল অবাক হয়ে বলল, বাবা বললেন, উনি যে সেই বুদ্ধের মূর্তিটা দেখাচ্ছিলেন, যার মধ্যে সেই সূচটা ছিল, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই উনি জিজ্ঞাসা করছেন যে তুমি ওটা নিয়ে এসেছো কিনা। গোগলের কথাটা শুনে ভীষণ রাগ হয়ে গেল। বলল, মা গোগলকে একটু কাছে টেনে নিয়ে বললেন, তুমি যা পরে আছো এই পরেই মিস্টার মৈত্রের বাড়ি গেছিলে, তারপর আর হোটেলেও যাওয়া হয়নি। তোমার প্যান্টের আর জামার পকেটে কি আছে সব দেখিয়ে দাও। গোগলের মুখটা অপমানে লাল হয়ে উঠল। দেখলো বাবা মায়ের মুখেও অপমানের ছাপ। মিস্টার মৈত্র গোগলের দিকে চুপ করে তাকিয়েছিলেন। মা বলছেন বলে গোগল ওর সোয়েটার খুলে ভেতরের জামার ও প্যান্টের পকেট উল্টে পাল্টে খুলে বাইরের দিকে বার করে দেখিয়ে দিল। বাবা বলল, হয়েছে মিস্টার মৈত্র, নাকি গোগলের এবার জুতো মুজোটাও খুলে দেখবেন? মিস্টার মৈত্র গোগলের পায়ের দিকে তাকালেন। গোগল নিজের পায়ের জুতো মুজো খুলে দেখিয়ে দিল। মিস্টার মৈত্র হেসে বললেন, না না, মানে ঠিক আছে ঠিক আছে, মানে আপনার ওইসব মানে টানে আমি শুনতে চাই না। আগে যদি জানতাম তাহলে আপনার বাড়িতে ওই নেমন্তন্ন ফেমন্তন্ন আমরা কেউ খেতে যেতাম না। এটা রীতিমতন অপমান। আপনি কি হিসাবে বা কি করে আমার ছেলেকে সন্দেহ করলেন? ও সেই বুদ্ধমূর্তি তার নাম বলে নিয়ে চলে আসবে? মিস্টার মৈত্র বললেন, প্লিজ প্লিজ রাগ করবেন না আপনি। আমি কিন্তু সেইভাবে ভাবিনি। আমি ভাবলাম
ছেলে মানুষ হয়তো খেলার ছলে ভুল করে হয়তো নিয়ে চলে এসেছে। আমি কিন্তু খুবই দুঃখিত। আমি আপনাদেরকে অপমান করার জন্য এইসব কথা বলিনি। গোগল আমার ছেলের মতো। আমি আমার ছেলেদেরও জিজ্ঞেসে করেছি। জানেন কত কষ্ট করে এইসব আমি সংগ্রহ করেছি। ওগুলোকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আপনাদেরকে কোনো মতে অপমান করতে চাইনি। গোগল রাগে অপমানে ফুঁসছিল, কিন্তু ওর মনে একটা অন্য চিন্তাও উকি দিচ্ছিল। ও বলল, আপনি মিস্টার গাঙ্গুলির কাছে খোঁজ করেছিলেন? মিস্টার মৈত্র জিভ কেটে বললেন, এমা ছি 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 ছি, তা কি করে হয়? উনি একজন সরকারি বড় অফিসার। দার্জিলিংয়ে ওনার খুব নাম। উনি এইসব কাজ কেন করতে যাবে, বা উনি এইসব কাজ কি করতে পারেন? গোগল বলল, আপনি আমার কথা যদি ভাবেন তাহলে মিস্টার গাঙ্গুলির কথা কেন ভাবছেন না? কলিং বেলের শব্দ শুনে আমরা যখন সবাই বাইরের ঘরে গেছিলাম, উনি সকলের পরে সেখানে এসেছিল। মিস্টার মৈত্রের কপালের রেখাগুলো সাপের মতন এঁকে বেঁকে উঠল। গোগলের আরো মনে পড়ে গেল। মিস্টার গাঙ্গুলি কেবল ঘামছিলেন না, তাকে কেমন চুপচাপ দেখাচ্ছিল। আর পিছন পিছন আসবার সময় উনি কোটের ইনসাইড পকেটে কয়েকবার হাত দিয়েছিলেন। বাবা বললেন, গোগল, ভদ্রলোকের সম্বন্ধে ওরকম বলতে নেই বাবা। গোগলের চোখে তখন জল এসে পড়েছে। সে বলল, বাবা, আমি কি তবে ভদ্রলোক নই? আমার কিন্তু বিশ্বাস মিস্টার গাঙ্গুলি এটা নিয়েছে। মিস্টার মৈত্র জিজ্ঞাসা করলেন, তোমার এমন কেন বিশ্বাস হচ্ছে বলো তো গোগল বাবা? গোগল বলল, সেসব আমি বলতে চাই না। আমার মনে হয় মিস্টার গাঙ্গুলি কোটের ইনসাইড পকেটে এখনো সেটা আছে, যদি উনি ওটা এখনো লুকিয়ে না ফেলে থাকেন। কি সব বলছো এসব গোগল? বাবা ধমক দিয়ে উঠলেন। মিস্টার মৈত্র বললেন, সমরেশবাবু, গোগল যখন এরমভাবে বলছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। অবশ্য তিনি একজন বড় মস্ত অফিসার। তবু চলুন না, সবাই মিলে তার বাড়িতে একবার যাই। বাবা মায়ের দিকে তাকালেন। মা বললেন, গিয়ে দেখাই যাক না। মিস্টার মৈত্র উঠে দাঁড়ালেন। বাবা মাও উঠলেন। গোগল তাদের সাথে আহিত ম্যানশনের পাশ দিয়ে নিচের দিকের রাস্তায় হেঁটে চলল। বাজারের কাছাকাছি মিস্টার গাঙ্গুলির বাড়ি পৌঁছাতে সময় লাগলো ওই মিনিট 15 কাছাকাছি। সামনের কাছের জানলা দরজা বন্ধ ছিল। কলিং বেল টিপতেই একটা নেপালি মেয়ে এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে দেখা গেল মিস্টার গাঙ্গুলি পায়জামার ওপর সোয়েটার ও তার ওপরে শাল জড়িয়ে বসে একটা ম্যাগাজিন পড়ছেন। সবাইকে দেখে তিনি রীতিমতন অবাক হয়ে গেলেন। গোগল দেখলো তার চোখে মুখে একটা ব্যস্ত ত্রস্ত ভাব। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, কি ব্যাপার আপনারা? আসুন আসুন আসুন, বসুন। আমার স্ত্রী আর মেয়েরা সবাই তো সিনেমা দেখতে গেছে। মিস্টার গাঙ্গুলি তারপর বললেন, বসুন বসুন, একটু চা করতে বলি। কাঞ্চি, কাঞ্চি, তুমি একটু চা বানাও তো। গোগল বলল। আমি একটু বাথরুমে যাব। গোগল মিস্টার গাঙ্গুলির সাথে অন্য ঘরের ভেতর ঢুকল। সেইটা একটা শোবার ঘর। ঘরের সঙ্গেই বাথরুম। এক পাশে কাঠের পার্টিশন দেওয়া একটা ঘেরয়ের মধ্যে।
ব্র্যাকেটে ঝোলানো ট্রাউজার, শার্ট, কোট, শাড়িও রয়েছে। আরেকটা ড্রেসিং টেবিল। মিস্টার গাঙ্গুলি গোগলকে বাথরুমের দরজা দেখিয়ে বললেন, আমি যাচ্ছি, তুমি ঘুরে এসো। মিস্টার গাঙ্গুলি চলে গেলেন। গোগল বাথরুমের দরজা পর্যন্ত গেল। মিস্টার গাঙ্গুলি চলে যেতেই ও কাঠের পার্টিশনের মধ্যে ঢুকে গেল। মিস্টার গাঙ্গুলি যেই কোটটা পরে গেছিলেন সেইটা ওর চোখে পড়ল। প্রত্যেকটা পকেট হাতড়েও সে বুদ্ধমূর্তিটা পেল না। গোগলের লজ্জা আর ভয় দুই হলো, কিন্তু ওর বিশ্বাস একেবারে অনড়। ও পাগলের মতন মিস্টার গাঙ্গুলির সমস্ত ট্রাউজার ও প্যান্টের পকেট হাতাতে লাগলো। শেষ পর্যন্ত একটা নীল জ্যাকেটের পকেটে হাত ঢোকাতেই একটা কাগজের প্যাকেট পাওয়া গেল। গোগল প্যাকেটটা খুলতেই বেরিয়ে পড়ল সেই বুদ্ধমূর্তি। ওর বুকের মধ্যেটা তখন ধড়াস ধড়াস করছে, নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। তাড়াতাড়ি সেটা নীল জ্যাকেটের পকেটে ঢুকিয়ে ঠিক জায়গায় রেখে দিল। তারপর চলে গেল বসবার ঘরে। মিস্টার মৈত্র, বাবা, মা সবাই ওর দিকে তাকালেন। মিস্টার গাঙ্গুলি বললেন, কি গোগল, কোনো অসুবিধা হয়নি তো? গোগলের মুখ লাল। ও মিস্টার মৈত্রের পাশে বসে বলল, আমাকে একটা কাগজ পেন্সিল দেবেন? মিস্টার গাঙ্গুলি হেসে জিজ্ঞাসা করলেন, নিশ্চয়ই নিশ্চয়ই দেব। কি করবে? আমি একটা চিঠি লিখবো। মিস্টার গাঙ্গুলি হেসে উঠে কাগজের প্যাড ও পেন্সিল এনে দিয়ে বললেন, সত্যি আমাদের মাঝখানে ও বেচারি আর কি করবে? নিশ্চয়ই কলকাতার কোনো বন্ধুকে চিঠি লিখবে। গোগল কিছু বলল না, মায়ের দিকে একবার দেখল, তারপর কাগজের প্যাডটা কোলের ওপর রাখল। মিস্টার গাঙ্গুলি তখন মে মাসে দার্জিলিংয়ে কেমন শীত সেই কথাই বলছিলেন। মিস্টার মৈত্রের চোখ গোগলের কোলে রাখা কাগজের প্যাডটার দিকে। গোগল লিখল, বুদ্ধমূর্তিটা শোভার ঘরের ব্র্যাকেটে নীল জ্যাকেটের পকেটে রয়েছে। মিস্টার মৈত্র তখনই ভীষণ খেয়ে কাশতে আরম্ভ করলেন। মিস্টার গাঙ্গুলি ব্যস্ত হয়ে বললেন, কি হলো মিস্টার মিত্র? মিস্টার মৈত্র বললেন, শরীরটা একটু কেমন কেমন লাগছে, অসময় খেয়েছি বলেই বোধ করছি। জানেনই তো দার্জিলিংয়ের জলটা আবার আমার ঠিক শ্যুট করে না। আমি একটু আপনার বাথরুমটা ব্যবহার করতে পারি, মানে একটু বাথরুম থেকে একটু ঘুরে আসি। মিস্টার গাঙ্গুলি বললেন, যান, আপনি তো আমার বাড়ির সবই চেনেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর কিছু চেনাতে হবে না স্যার, বলে মিস্টার মৈত্র উঠে গেলেন। নেপালি মেয়েটি ট্রেতে করে চায়ের কাপ ও ঢাকনা দেওয়া টিপটটা এনে সামনে টেবিলের ওপর রেখে দিল। মিস্টার গাঙ্গুলি সকলের কাপে চা ঢেলে দিল। মিস্টার মৈত্র ফিরে এলেন। তার দুই চোখ খুশিতে জ্বলজ্বল করছে। গোগলের পাশে এসে বসলেন। গোগল কাগজের প্যাডটিকে লেখা কাগজটা ছিঁড়ে নিল। মিস্টার গাঙ্গুলি বললেন, কি হলো, চিঠি লেখা হয়ে গেল? চা খাবার পরেই দু চার কথাবার্তা বলেই সবাই উঠে পড়ল। তখন সন্ধ্যাও উতরে গেছে, রাস্তায় আলো জ্বলছে। মিস্টার গাঙ্গুলি সবাইকে বিদায় দিয়ে নমস্কার জানালেন। খানিকটা পথ এগিয়েই মিস্টার মৈত্র গোগলকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে জল, ভাঙা গলায় বললেন,
বাবা, বাবা গোগল, আমি তোমার বাবা মায়ের মনে খুব কষ্ট দিয়েছি বাবা, তো তোমাকেও কষ্ট দিয়েছি। আমি বয়সে বড় হয়েও তোমার কাছ থেকে ক্ষমা চাইছি বাবা। তোমার সন্দেহটাই ঠিক বাবা গোগল। মিস্টার মৈত্র বুদ্ধমূর্তিটা খুলে বাবা মাকে দেখালেন, কিন্তু তখনও তার চোখ থেকে জল পড়ছে। বাবার হাত ধরে বারে বারে ক্ষমা চাইতে লাগলেন, আর পাগলের মতন গোগলকে আদর করতে লাগলেন। বাবা বললেন, মিস্টার মৈত্র, আপনার মনের অবস্থাটা বুঝতে পেরেছি। এখন আমরা আর কিছু মনে করছি না। আপনার শখের জিনিসটা ফেরত পেয়েছেন, সেটাই আসল কথা। হ্যাঁ, সেটা কিন্তু গোগলের জন্যই সম্ভব হয়েছে। তাই গোগলের অনারেই আজ রাতে আমার বাড়িতে আপনাদের আবার নেমন্তন্ন। চলুন, আমার বাড়িতেই চলুন। মা বললেন, মিস্টার গাঙ্গুলি কি ভাববেন সবই বুঝতে পারবেন, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারবেন না। এটাও বুঝবেন গোগলই কাণ্ডটা ঘটিয়েছে। জানো গোগল, মিস্টার গাঙ্গুলির ওটা নিশ্চয়ই একটা রোগ। এই রোগটার নাম ক্লিপ্টোমেনিয়া। উনি চোর নন, তবে এক রকমের চুরিই বটে। বাবা বললেন, ঠিকই বলেছ। না হইলে মিস্টার গাঙ্গুলির মতো লোক এটা নিয়ে আসবেন কেন? কিন্তু একেই বলে টিট ফর ট্যাট।